মোখলেস ভাই, একটি বিষয়ে আমার একটু জানার আগ্রহ। আপনি একটু এমনি খুব কম্প্যাক্টলি বলছেন, আর একটু বললে আমরা অনেক কিছু আপনার কাছে জানতে পাবো। এই যে আমি চারজন উপদেষ্টার জন্য তত্ত্বাবধায়ক সরকার তো গঠিত হয়ে গেল, ইয়াজউদ্দিন সাহেবের নেতৃত্বে তিনি রাষ্ট্রপতিও। চারজন উপদেষ্টা পদত্যাগ করলেন কেন এবং কোন পর্যায়ে একটু সংক্ষেপে যদি বলতেন। ধন্যবাদ। মানে আমি আবার নামগুলো বলি আপনার, আমি নামটা সিরিয়ালি বলি। সিরিয়ালি, জি। লেফটেন্যান্ট জেনারেল হাসান মোরশেদ চৌধুরী, জি। সিএম শফি শামী, জি। ডক্টর আকবর আলী খান। ডক্টর আকবর আলী খান। ডক্টর আকবর আলী খান নাম আসবে প্রথমে। জি। 2 নম্বর হবে লেফটেন্যান্ট জেনারেল হাসান মোরশেদ চৌধুরী, 3 নম্বরে সিএম শফি শামী এবং 4 নম্বরে সুলতানা কামাল। সুলতানা কামাল, জি। এই চারজন পদত্যাগ করলেন। জি। এখানে অনেকগুলো ড্রামা, হাই ড্রামা হচ্ছিল এবং বিশেষ রাষ্ট্রপতির সঙ্গে উপদেষ্টাদের একটা দ্বন্দ্ব সৃষ্টি করার পায়তারা চলছিল। সেখানে কিছু অ্যাক্টিভিজম কাজ করে, এরকম কিছু নিউজ পেপার, সিভিল সোসাইটি, মিলিটারি কহর্ট, তারা মিলিতভাবে কাজটা করছিল এবং তারা প্রতিদিন ডিসইনফরমেশন, ইউ আর ফাইটিং এগেইনস্ট ডিসইনফরমেশন, হ্যাঁ। সো এই ডিসইনফরমেশন তারা করছিল এবং সেখানে রাষ্ট্রপতি সেনাবাহিনী নিয়োগ করেছেন। রাষ্ট্রপতি তাদের সঙ্গে আলাপ করেন নাই। রাষ্ট্রপতি মহা অপরাধ হয়ে গেছে। রাষ্ট্রপতি ইজ দ্য হেড অফ দ্য কনস্টিটিউশন, ইজ অ্যান ইনস্টিটিউশন, অ্যান্ড তৎকালীন সময় রাষ্ট্রপতি ওয়াজ দ্য প্রেসিডেন্ট, হেড অফ দ্য স্টেট, অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার অর চিফ অ্যাডভাইজার, হেড অফ দ্য গভর্নমেন্ট, তিনি দায়িত্ব পালন করছিলেন। এর এই যে আজকে 15.5 বছর শেখ হাসিনা দেশ চালিয়ে গেছেন এবং কখন সেনাবাহিনী নিয়োগ করতে হবে, কখন কোন জায়গায় কী করতে হবে, অন্যগুলো আমি নাইবা বললাম, হেফাজতের হামলা থেকে শুরু করে যা যা করেছেন, কাউকে জিজ্ঞেস করেছেন? কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী, উপমন্ত্রীর কোনো ক্ষমতা ছিল জিজ্ঞেস করার যে আপনি আমাদেরকে জিজ্ঞেস না এটা করেছেন? এবং সংবিধান রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানকে দায়িত্ব দিয়েছে। সেনাবাহিনী উনি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, প্রতিরক্ষা মন্ত্রীও কেয়ারটেকার আমলে তিনি নিয়োগ করেছেন। সেখানে তাদেরকে দিয়ে দ্বন্দ্ব সৃষ্টি, রাষ্ট্রপতি কিন্তু তাদের আলাপ করেন নাই, অর্ডারটা বাতিল করতে হবে, এইরকম সিচুয়েশন। আমি ওই বিষয়টা জানতে চাই। এটা একটা মিলিটারি কহর্ট যারা ক্ষমতা নিলে পরে নিল, 111 ঘটালো, তারা এবং সিভিল সোসাইটি একসাথে মিলে একসাথে তারা উপদেষ্টা পরিষদে আসবে। তারা এসেছিল, তারা এই কাজটা আগে করছিল, আমি আগে বলছিলাম, এবং হওয়ার পরে অন্যরা দেখছিলেন। যাদেরকে আমি বোঝাচ্ছিলাম তারা পরে বুঝতে পেরেছেন। বাট আমি, আল্লাহ তাআলা আমাকে ক্ষমতা দিয়েছেন, আমাকে ফার সাইটনেস দিয়েছেন, আমি দূরে দেখতে পারি এবং আমি আগের থেকে যেগুলা কী বলে আগে মানে ভবিষ্যৎবাণীর মতো বলি, পরে এটা ঠিক হয়, তো সেইগুলো বলছিলাম, তারা শুনছিলেন না। এই 4 জন পদত্যাগ করবেন এবং আমাদের পক্ষেও তো সরকারের অফিসার, সামরিক বাহিনীর গোয়েন্দা অফিসার, অন্যান্য অফিসার কাজ করছিলেন। 2 পক্ষ তো এখানে কাজ করছে, সিভিলিয়ান আমাদের পক্ষে একটা পক্ষ আছে। সেখান থেকে আমরা দেখছিলাম যে এইরকমভাবে কাজগুলো হচ্ছে। হওয়ার ফলে আমরা কী করছিলাম, ইলেকশন যাতে হয় তারপর এটাকে মিনিমাম ট্যাকল করে আমরা মিনিমাল অবস্থায় রেখে ইলেকশনে করা দিয়ে গিয়ে যাচ্ছিলাম। একসাথে তাদেরকে সঙ্গে ফাইট করছিলাম। যখন 4 জন রিজাইন করবে কনফার্ম হয়ে গেল, আমরা খবর পেয়ে গেলাম, তখন 4 জন সকালে রিজাইন করেছেন। তারা জানেনও না আমি আগের রাতেই 4 জন রিপ্লেস করার ব্যবস্থা করে রেখেছি। আপনার সাথে তাদের কথা হচ্ছিল যাদেরকে রিপ্লেস করবেন? হ্যাঁ, তাদের সাথে কথা হচ্ছিল। কাকে কাকে রিপ্লেস করলেন? রিপ্লেস করলাম যে 4 জন বললাম, আমি বললাম কি আমরা কোনো ব্যক্তিকে রিপ্লেস করবো না, মানে পার্সন অর পার্সোনালিটি, ট্রেড বাই ট্রেড জি আমরা করবো। একজন আর্মি আছেন, আমরা একজন আর্মি নেব। লেফটেন্যান্ট হাসান মোরশেদ চৌধুরীর জায়গায় মেজর জেনারেল রুহুল আলম চৌধুরীকে নিলাম, যিনি আর আগে প্রধান রাষ্ট্রপতি সামরিক সচিব দায়িত্ব পালন করেছেন। এইভাবে এনজিও ছিলেন একজন, সুলতানা কামাল, সেখানে শফিকুল হক চৌধুরী, আশার, এটা বাংলাদেশের 2 নম্বর বড় এনজিও। আমরা এইভাবে দেখলাম, নিলাম। আর 2 জন মঈনুদ্দিন খান, ঢাকা ইউনিভার্সিটির ইকোনমিক্সের প্রফেসর, ওনার নাম আগে থেকে ছিল অর্থ উপদেষ্টা হিসেবে। ডক্টর আকবর আলী খানকে ওনাকে রিপ্লেস করলাম। তারপরে আরেকজন বাকি থাকলো সুলতানা কামাল। সুলতানা কামাল তো বললাম এনজিও, ওনাকে নেওয়া হয়েছে। হাসান মোরশেদ চৌধুরী, হাসান মোরশেদ চৌধুরীকে মেজর জেনারেল রুহুল আলম চৌধুরীকে নেওয়া হয়েছে। আর আরেকজন নিয়েছিলাম আমরা, একজন সিএসপি কে আমরা নিতে চেয়েছিলাম। একজন বোধহয় সাবেক ছিল, বিচারপতি ছিল, আর একজন না, আরেকজন সচিব নিয়েছিলাম। সচিব নিয়েছিলাম, তার নাম হচ্ছে এনবিআর এর চেয়ারম্যান ছিলেন ডক্টর শোয়েব আহমেদকে নিয়েছিলেন। শোয়েব আহমেদকে নিয়েছিলেন, জি মনে পড়ছে। ডক্টর শোয়েব আহমেদকে নিতে গিয়ে, আপনি বলছিলেন শোয়েব আহমেদকে নিতে গিয়ে, যেহেতু এখানে নিরপেক্ষের লোক থাকে, সোহেল আহমেদের ভাই, আবার না, উনি সোহেল আহমেদ ভাই না, উনি আরেকজন। সোহেল আহমেদ বাড়ি সিলেটে, আর শোয়েব আহমেদ বাড়ি হচ্ছে চাঁদপুরে। এখন আমি একটু বলি, তাহলে এই 4 জন যে পদত্যাগ করবে আপনারা বুঝতে পেরেছিলেন, সুতরাং সেই অনুযায়ী আবার রেডি করে প্রতিদিন যে ডিসইনফরমেশন যারা দিচ্ছে, যারা অন্যায় কাজ করছে, যারা রাষ্ট্রপতির গভর্নমেন্ট, এই 4 জন এর ব্যাপারে কি বিরোধী রাজনৈতিক দলের সাথে আলাপ হয়েছিল আপনাদের? আলাপ হয়েছিল বলেই তো এখানে যাতে না বলতে পারে যে বিএনপির আমরা বেশি নিয়েছি, সবাই নিয়ে গেছি, না বলতে, সেই জন্য শোয়েব আহমেদকে নেওয়া হয়েছে। শোয়েব আহমেদকে ডক্টর মহিউদ্দিন খান আলমগীরের সাথে তার ভালো সম্পর্ক, তিনি নিজেই দাবি করে বলছেন এবং বঙ্গভবনে এসছেন, তো তাকে এখানে আরেকজন সিএসপিকে নেওয়া হচ্ছিল। সিএসপিকে নেওয়ার জন্য রেডি করা হয়েছিল, কিন্তু উনি যখন
কি বলে শপথ নিতে আসবেন, তখন বাইরে লোকে বইটা টালমাটাল অবস্থা চলছিল এবং আমরা যাচ্ছিলাম এটা যাতে কেউ না জানে শপথ নেওয়ার আগ পর্যন্ত, এবং টেলিভিশনে স্ক্রল যাচ্ছিল অনেকের নাম, একটা নামও ঠিক হয় নাই, না সেটা একটা প্রেডিকশন ঠিক হয় নাই, আমরা কাউকে জানতে দেই নাই এবং আমরা সিক্রেসি কনফিডেন্সিয়ালিটি মেনটেন করেছিলাম। তো সেখানে ওই সিএসপি সাহেব কি করে, তিনি চাইলেন গাড়ি চাইলেন, আমরা বললাম গাড়ি আগে দেওয়া হবে না, বঙ্গভবনে চলে আসবেন যে কোনোভাবে, আসার পরে আমরা আপনাদের সিকিউরিটিতে নিয়ে আসবো। আমি বললাম যে এরকমভাবে গুলিস্তান নেমে এসে চলে আসতে, আপনার বক্তব্য ক্লিয়ার হয়েছে, আমরা একটু দ্রুত যেতে এবং চাই। যদি উনি কি করবেন, উনি আসবেন, আসার পরে আমরা শপথ দেওয়ার পরে ওনাকে গাড়ি দিয়ে দেবো। কিন্তু উনি কি করলেন, উনি যখন এরকম করলেন তখন ওনাকে আমরা বাদ দিয়ে ওই ডক্টর শোয়েব আহমেদকে নিলাম। কিন্তু তখন উনি পরের দিন সাবেক প্রধানমন্ত্রী, এই সিদ্ধান্তগুলো কিভাবে নিতেন এটা বলছি, উনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার কাছে গিয়ে বললেন, উনি বিচার দিলেন আমার বিরুদ্ধে, বিচার দিয়ে বললেন যে ওনাকে আমি বাদ দিয়ে দিয়েছি। তো যাই হোক, আমি সাবেক প্রধানমন্ত্রীকে বললাম ওনাকে কেন বাদ দিয়েছি, আপনি আপনার সাথে কি এই সময় প্রধানমন্ত্রী সাবেক প্রধান খালেদা জিয়ার নিয়মিত যোগাযোগ হতো? সব দুই নেত্রীর সাথে যোগাযোগ হতো, দুই নেত্রীর কার সঙ্গে বেশি হতো? বেশি আর কম এটা তো সিচুয়েশনের উপর নির্ভর করে। এবং সেখানে যেটা হচ্ছে, যখন আমরা উনি বেগম জিয়াকে গিয়ে বললেন যে আমাকে বাদ দিয়ে দিয়েছে আমি বিএনপি করে বলে, বেগম জিয়া আমাকে বললেন, আমি বললাম যে না, কথাটা ঠিক না, আপনি পরে বুঝতে পারবেন। এরপরে পরের দিন কি উনি রাতের বেলায় প্রথম আলোতে গেছেন, প্রথম আলোতে গিয়ে উনি নিউজ করিয়েছেন যে ওনাকে আমরা বাদ দিয়ে দিয়েছি, উনি বিএনপির পক্ষে না বলে। পরের দিন সকালে বেগম জিয়া পত্রিকা থেকে আমাকে ফোন করে বললেন যে আপনার সিদ্ধান্ত সঠিক হয়েছে, আজকে এখন দেখা যায় উনি ওখানে গিয়ে এটা বলছেন। তো এই বিষয়টা বলার জন্য কথা বললাম। মোটামুটি যেটা আমি বুঝতে পারছি, আপনি এগ্রি করেন কি ডিসএগ্রি, যে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন সাহেব অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা উনি, এবং মোটামুটি আপনার সাথে কথা বলেই মূলত কাজ করতেন, মানে কোটটা। আমার কথা হচ্ছে এক শ্রেণীর সাংবাদিক, তথাকথিত সাংবাদিক, আমার পেশার লোক তারা, আমি তাদের সিনিয়র ভাই অথবা আমি তাদের পেশার লোক, তারা এমবেডেড হয়ে আমার বিরুদ্ধে উঠে পড়ে, আদা জল খেয়ে উঠে পড়ে লাগলো। আমি কোথাও কাকের মাংস কাক খায় না, আমি এরকম দেখি নাই। এবং তারা যে আমি কাজ করেছি কোথাও আমার ভুল বলো, আমার কথা হচ্ছে এটা। আপনার সাথে মোটামুটি ইয়াজউদ্দিন সাহেব, এবং এটা জেনারেল মঈন আহমেদ তার বইয়ে লিখেছে যে প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আমার উপর ডিপেন্ডেন্ট ছিলেন, তিনি আমাকে সারা কিছু বুঝতেন না। তো এটা তো আমি কাজ করেছি, কাজের মাধ্যমে করেছি, আমার ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না, আমি নিঃস্বার্থভাবে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করেছি।